হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আমাদের আজকের যে ভিডিও চলেছে সেটা ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের উপর ভিত্তি করে। তো এই ভিডিওটিতে আমরা কিছু দেখব যে ভারতীয় যে পলিটি এবং কনস্টিটিউশন সংবিধান সম্বন্ধে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা দেখে নেই যে পলিটি এবং কনস্টিটিউশন এই জিনিসটি কি। তো পলিটি দেখুন, পলিটি হচ্ছে এমন একটি জিনিস যেটা না হলে একটা গণতন্ত্র দেশ অচল বললেই চলবে। তো পলিটির মধ্যে প্রথম যে আমরা দেখতে পাচ্ছি, প্রথম যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে হাউ এ স্টেট উইল বি রুলড, কিভাবে একটা রাজ্য চলবে, কিভাবে একটা রাজ্য গঠন হবে, হাউ টু ফর্ম এ গভর্নমেন্ট ইন এ কাউন্ট্রি, কিভাবে একটা দেশের মধ্যে সরকার স্থাপিত হবে। এইসব দিক নিয়ে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে পলিটির মধ্যে সংরক্ষিত। তো ওইসব বিষয় নিয়ে আমরা যে আলোচনা করব সেটা আমাদের পলিটিক্স, যেটাকে আমরা সাধারণত পলিটিক্স বলে থাকি। ওই পলিটিক্সটা আসলে পলিটির একটি অংশ। ওটা পলিটির আন্ডারে পলিটিক্সটা আছে। তো আমাদের পরবর্তী একটি শব্দ রয়েছে, দেখুন, কনস্টিটিউশনস। কনস্টিটিউশন অর্থাৎ যেখানে নিয়ম নীতি সংরক্ষিত থাকে, যেটাকে বলা হয় সংবিধান। এখানে আমরা দুই একটি পয়েন্ট নির্দেশ করেছি, আমরা দেখে নিতে পারবো। সেট অফ রুলস হুইচ ডেসক্রাইব হাউ স্টেট উইল বি রুলড। কিছু নিয়ম নীতি আছে সেটার মধ্যে সংরক্ষিত থাকবে, যেটার দ্বারা আমাদের স্টেট চলবে, যেটার দ্বারা আমাদের দেশ চলবে, যেটা দ্বারা আমরা চলবো, যেটা নিয়ম মেনে সবকিছু চালাতে হবে। এই কনস্টিটিউশনের আন্ডারে একটি বিশেষ বস্তু রয়েছে, যেটা 3টি পার্টে বিভক্ত করা হয়েছে। আমি এখানে সংক্ষেপে 3 পার্টস লিখেছি। আমরা যদি ডিটেইলে যাই তবে অনেক কিছু বলতে হবে, তাই আমরা এখানে ডিটেইল না বলে সংক্ষিপ্ত আকারে বলবো। 3টি পার্ট রয়েছে: লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। তো লেজিসলেটিভ বলতে আমরা সাধারণত কি বুঝি? লেজিসলেটিভ যেটি রয়েছে সেটা হচ্ছে পিপুল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ আমরা জনতা যাকে নির্বাচিত করি। সাধারণত আমাদের গ্রামাঞ্চলে যারা আছে সেরা, যদি আমরা বেস থেকে দেখতে যাই, যে আমাদের গ্রাম প্রধান রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে, জেলা পরিষদ রয়েছে, এরা হচ্ছে জনপ্রতিনিধি, যেটাকে বলা হয় পিপুল রিপ্রেজেন্টেটিভ। তো আমি এখানে এমপি এবং এমএলএ নির্দেশনা করেছি বোঝানোর জন্য। তো এমপি এবং এমএলএ এরাই আমরা জনসাধারণের দ্বারা নির্বাচিত হয়ে এরা, এই এমপি যারা আছে তারা লোকসভা আসনে যায় এবং এমএলএ যারা আছে তারা বিধানসভা আসনে যায়। তো এদের কাজ কি হলো? এরা হলো সরকারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে, সরকারকে কোনো পরামর্শ প্রদান করে, কোনো ধরনের দেশের মধ্যে নিয়ম নীতি লাগু করার জন্য বা সরকারের কোনো উন্নতিমূলক প্রকল্প করার জন্য এরা পরামর্শ প্রদান করে থাকে সরকারকে। পরবর্তী যে অংশ হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ যেটা, সেটার আন্ডারে আমাদের সাধারণত মন্ত্রী মিনিস্টার যারা আছে তারা পড়ে। এরা কিভাবে একটা এই নীতিকে বানাতে হবে সেটা নিয়ে বিবেচনা করে। এদেরকে সাধারণত বলা হয় পলিসি মেকার্স। অ্যান্ড থার্ড অপশন যেটি রয়েছে জুডিশিয়ারি, কোর্ট অফ লজ যেটাকে আমরা বলতে পারবো, সেটার আন্ডারে পড়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ন্যায়ালয় যাবে। তো আশা করি এই দুটি শব্দের ভিত্তিতে আমরা যেগুলো আলোচনা করেছি আমরা সবাই বুঝতে পেরেছি। তো চলুন দেখে নিই আমরা এই বিষয়ে কয়েকটি কোয়েশ্চন। লেটস মুভ টু দ্য কোয়েশ্চনস। আমি এখানে কিছু কোয়েশ্চন তুলে এনেছি ইন্ডিয়ান পলিটি থেকে, সেগুলো আমরা দেখলে অবশ্যই আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সফল হব। আমাদের প্রথম কোয়েশ্চনটি হচ্ছে, ইন হুইচ ইয়ার ফার্স্ট জেনারেল ইলেকশন অফ লোকসভা আর হেল্ড ইন ইন্ডিয়া? প্রথম লোকসভা ইলেকশন ভারতবর্ষে কত সালে হয়? তো আমরা যদি এই উত্তরটা দেখে নিই, শুদ্ধ উত্তরটা হবে 1951. The first general election to elect members of Lok Sabha were held between October 25
1951 and March 27, 1952. The result was election of India's first Lok Sabha. The election was won by Indian National Congress and consequently Jawaharlal Nehru became India's first democratically elected Prime Minister. তো আমরা এখান থেকে 3-4টি কোয়েশ্চেন পেয়ে গেলাম। একটি কোয়েশ্চেনের মধ্যে অনেকটা উত্তর রয়েছে। প্রথম ইলেকশন কত সালে হয়েছিল? 1951 সালে। প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। এবং প্রথম ইলেকশনে কে জয়ী হয়েছিল সেটাও যদি কোনো কোয়েশ্চেন এসে থাকে তাহলে আমরা বলতে পারবো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। চলুন দেখে নেই আমাদের পরবর্তী কোয়েশ্চেন। What fraction of Rajya Sabha members retire after every 2 years? রাজ্যসভার মধ্যে যেসব প্রতিনিধি রয়েছে তাদের মধ্যে প্রতি 2 বছর অন্তর অন্তর কত শতাংশ তাদের অবসর গ্রহণ করেন? 1/3 অংশ। রাজ্যসভা is a permanent house and is not subject to dissolution. রাজ্যসভা হচ্ছে একটি স্থায়ী সদস্য যেটা কখনো ভাঙলে চলবে না দেশের মধ্যে। তো এই জন্য এখানে একটা শব্দ বলা হয়েছে not subject to dissolution, সেটা কখনো ভাঙবে না। However, 1/3 members of Rajya Sabha retired after every second year. প্রতি 2 বছর পর পর 1/3 অবসর গ্রহণ করে। আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে which article of Indian Constitution provides for a governor? The right answer will be Article 153 of Constitution of India requires a governor to be appointed for every state in India. Our next question. Name the President of India who represented India in UNESCO once in his lifetime. তো সেটা যদি আমরা শুদ্ধ উত্তর দেখে নেই সেটা হবে Dr. Sarvepalli Radhakrishnan represented India at UNESCO in 1947. তো এখানে আমি ইউনেস্কোর ফুল ফর্মটি লিখে দিয়েছি পাশে, আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা এই জন্যই অন্তর্ভুক্ত করেছি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ইউনেস্কোর ফুল ফর্ম জিজ্ঞাসা করে থাকে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউনেস্কো। তো আপনারা কারোর জানা থাকলে তো খুবই ভালো, না যদি জানা না থাকে তো এখান থেকে দেখে নিতে পারে। আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে How many states are part of North Eastern Council? নর্থ ইস্টের মধ্যে কতটি স্টেট রয়েছে? এখানে দেখুন শুদ্ধ উত্তরটি হচ্ছে বর্তমানের জন্য The council consists of 8 members of state of North Eastern region such as Arunachal Pradesh, Sikkim, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, Sikkim and Tripura. In 2002, Sikkim became the 8th members of the state of the council. আমাদের নর্থ ইস্টকে সাধারণত 7 গুণের দেশ বলা হতো, কিন্তু 2002 পর থেকে এটা 8 গুণের দেশ হয়ে গেছে। এখানে 8টি স্টেট অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে ইন হুইচ ইয়ার পার্লামেন্ট পাস দ্য সিটিজেনশিপ অ্যাক্ট? কত সালে সিটিজেনশিপ আইনটি প্রণয়ন করা হয়? দ্য রাইট আনসার উইল বি 1955. This act mentions 4 ways in which a person may be Indian citizen. এই সিটিজেনশিপ অ্যাক্টের মধ্যে একজন মানুষ ভারতবর্ষের নাগরিক কিভাবে হতে পারে এবং কত প্রকারের মাধ্যমে হতে পারে সেটা এখানে আমি এক্সপ্লেন করে দিয়েছি। দেখুন, একজন মানুষ 4 ভাবে ভারতীয় নাগরিকত্ব লাভ করতে পারে। প্রথম হচ্ছে বাই বার্থ, দ্বিতীয় হচ্ছে বাই ডিসেন্ট, তৃতীয় হচ্ছে বাই রেজিস্ট্রেশন এবং চতুর্থ হচ্ছে বাই ন্যাচারালাইজেশন। সিটিজেনশিপ বাই বার্থ অ্যান্ড ডিসেন্ট আর কল্ড ন্যাচারাল সিটিজেন্স। তো এখান থেকেও আপনারা দেখতে পারেন এটার মধ্যে আরও ছোট ছোট 2-1টি কোয়েশ্চন রয়েছে যে একজন মানুষ কত ভাগে ভারতের নাগরিকত্ব লাভ করতে পারে এবং কোন দুটি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে দুটি হচ্ছে সিটিজেনশিপ বাই বার্থ অ্যান্ড ডিসেন্ট আর কল্ড ন্যাচারাল সিটিজেন্স। আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে টিল নাও দ্য প্রিএম্বল অফ কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া হ্যাজ বিন অ্যামেন্ড ফর হাউ মেনি টাইমস? ভারতের যে প্রিএম্বল রয়েছে সেটা কতবার সংশোধনী করা হয়েছে? দ্য রাইট আনসার উইল বি ওয়ান্স। এখানে একটা নোট আমি দিয়েছি, দেখুন
Note here that the preamble has been amended only once, so far through the 42nd Constitutional Amendment Act 1976. এখানে আরেকটি কোয়েশ্চেন আসতে পারে, যে প্রিয়াম্বলটা কেন সংশোধন করা হয়েছিল? তো সেটা সংশোধন করা হয়েছিল এই জন্য, যেখানে এখানে রয়েছে the words secular, socialist and integrity were added to the constitutions. এই সেকুলার, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি এই তিনটি শব্দকে অন্তর্ভুক্ত করার জন্য এই প্রিয়াম্বলটা সংশোধন করা হয়েছিল। চলুন আমাদের পরবর্তী কোয়েশ্চেন দেখে নিই। In which year 2 additional commissioners were appointed for the first time in Election Commission of India? কত সালে দুজন অতিরিক্ত কমিশনারকে নিযুক্তি প্রদান করা হয়েছিল ভারতের ইলেকশনের জন্য? The right answer will be 1989. আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, which of the following president of India had shortest tenure? ভারতের কোন প্রেসিডেন্ট সর্বনিম্ন আয়ুকাল ছিল? তো সেটা হচ্ছে, আনসারটি হচ্ছে ডক্টর জাকির হোসেন served as the third president of India from 13th May 1967 until his death on May 1969. He died in the office and had the least tenure among all presidents of India. ভারতের সব প্রেসিডেন্ট থেকে কম সময় উনি ভারতের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের আজকের জন্য সর্বশেষ কোয়েশ্চেন হচ্ছে, who among the following nominates the chairman of Public Account Committee of India? The right answer will be Speaker of Lok Sabha. ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন এবং আমাদের অনলাইন টুডে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করলাম।